আকস্মিক বন্যায় ফেনী সহ ১২ জেলার অনেক এলাকা এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। কয়েকটি জেলায় পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এরই মধ্যে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। এখনো শহরের সাথে ৬ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ ও মুঠোফোন নেটওয়ার্ক না থাকায় জেলার কয়েকটি গ্রামের মানুষের অবস্থার খবর পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। সময় যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যাও। জেলার অন্তত ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বুড়িচংয়ে গোমতীর ভাঙনের ফলে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন লাখ লাখ মানুষ। উজানের ভারত অংশে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের ৪টি নদীর পানি কমতে শুরু করেছে। এতে করে জেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও পর্যাপ্ত নৌকা না থাকায় দুর্গম এলাকায় ত্রাণ নিয়ে যেতে পারছেন না তারা। দুর্গত এলাকায় খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। রান্না করে কিছু খাবার নিয়ে এসেছিলাম বন্টন করার জন্য, কিন্তু এখানে এসে দেখি যাতায়াত কোনো ব্যবস্থা নেই। বাড়ির কোনো টানা পানি, আমরা বাচ্চা কাচ্চা অসহায়। চট্টগ্রাম ও ফেনীর সাথে জেলার সীমান্ত ধরে প্রবাহমান ফেনী ও মুহুরী নদীর পানি দুই পারের সাথে মিশে জনপদে একাকার হয়ে গেছে। বিশাল একটি জনগোষ্ঠী বন্যার পানিতে হারিয়েছে তাদের বসতঘর সহ মূল্যবান সব জিনিসপত্র। পানিবন্দীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী ও সাধারণ মানুষ। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বন্যায় চট্টগ্রামের বেশি ক্ষতি হয়েছে হাটহাজারী ও ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা। হালদা নদীর একাধিক স্থানে ভাঙনের মুখে জনবসতি, হাসপাতাল, স্কুল, কলেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। দীর্ঘ সময়ে এত বড় বন্যা দেখেনি এলাকার মানুষ। কিছু নাই, কিছু আনি না, তোর না আনছি বাঁচালে বাঁচাইতে আনো সবাই। যদি সম্ভব হয় আরো টিম এখানে কাজ করার জন্য বাড়ানোর জন্য প্রয়োজন, আরো 2 থেকে 4টা স্পিড বোটের প্রয়োজন এখানে। গতকালকে রাত্র থেকে অনেক প্রচন্ড পরিমাণে পানি বাড়তেছে। আলোকদিয়া সল্লাতে অনেক পরিবার এখন আটকা আছে। কিছু মসজিদে এবং মাদ্রাসায় দোতলা ছাদের উপরে আছে। নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি। বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক ও বাসা বাড়িতে পানি জমে থাকলেও মূল সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় ও তারে গাছ উপড়ে পড়ার কারণে লাখ লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন। ফেনী, লক্ষ্মীপুরের পরিস্থিতির উন্নতি হয়নি, তবে খাগড়াছড়ি, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, রাঙামাটি ও মৌলভীবাজারে কিছুটা কমতে শুরু করেছে বন্যার পানি। বন্যা কবলিত 12 জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 50 লাখেরও বেশি। স্বেচ্ছাসেবী সংগঠন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্তে বিজিবির হাতে আটক হওয়া বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আজ দুপুরের পর আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশ। বিচারক জীবন এমনকি অবসরে গিয়েও নানা বিতর্কিত কর্মকাণ্ডে তিনি সবসময় ছিলেন আলোচিত, সমালোচিত। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা আইনো না, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না। আচ্ছা, ঠিক আছে। বিচারপতি তোমার বিচার করবে যারা, এ যেন সেই বক্তব্যকেই মনে করায়। টকশোতে উপস্থাপিকাকে রাজাকার সম্বোধন করে বিতর্কের ঝড় তোলা AHM শামসুদ্দিন মানিক। ভারতে পালিয়ে যাবার সময় যখন তিনি ধরা পড়েন তখনও মানুষের মুখে ছিল সেই ক্ষোভ। 40,000 টাকা ছিল, কালকে যে 2জন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে 2 ছেলে আমারে মাইরা ধইরা
দুই ব্যক্তির সহায়তায় চুক্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারপতি ভারতে পালিয়ে যেতে চাইছিলেন। এ সময় তাকে চিনে ফেলে স্থানীয়রা। পরে তারা সিলেটের কানাইঘাটের ডনা সীমান্তের বিজিবি ক্যাম্প সদস্যদের হাতে তুলে দেন তাকে। 1978 সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন শামসুদ্দিন মানিক। 96 সালে হন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। 2001 সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ দেন। পরে বিএনপি নিয়োগ বাতিল করলেও 2009 সালে আওয়ামী লীগ সরকার আবারও তাকে পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেয়। সেই ধারাবাহিকতায় তিনি আপিল বিভাগের বিচারপতি হন। কিন্তু এই বিচারপতি দীর্ঘ প্রায় 2 দশক ধরে নানা কাজে বিতর্কের ঝড় তুলেছেন। 2003 সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে বিমানের ইকোনমি শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসে ভ্রমণ করেন। অবসরে যাবার পর তিনি 64টি মামলার পূর্ণাঙ্গ রায় লিখেছেন বলে অভিযোগ রয়েছে। মানিকের বিরুদ্ধে নবম সংসদে নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। 2015 সালে প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়। অবসরে যাবার সময় এই বিচারপতিকে সংবর্ধনাও দেয়নি অ্যাটর্নি জেনারেলের অফিস ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশন শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে রায়ে স্বাক্ষর না করা সহ 14 জন আইনজীবীকে কারাগারে পাঠানোর অভিযোগ করেছিলেন। এছাড়া প্রধান বিচারপতি এসকে সিনহা বিচারপতি মানিককে বেঞ্চ থেকে সরিয়ে দেয় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে প্রধান বিচারপতির অভিশংসনের আবেদন করে বিতর্কের ঝড় তোলেন। সবশেষ সরকারি বাড়ির ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি শামসুদ্দিন মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতির খবর জানতে সরাসরি যাচ্ছি নোয়াখালীতে নিয়ামুল আজিজ সাদিকের কাছে। সাদিক, নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি আজ কেমন দেখছেন? দুঃখিত দর্শক, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আবার সংযোগ স্থাপন করতে পারলে আমরা আবারও যোগাযোগ করব নিয়ামুল আজিজ সাদিকের সাথে। ভারতে পানি আগ্রাসনে সৃষ্ট বন্যা দুর্গতদের সাহায্যার্থে অনুষ্ঠিত কনসার্ট জরুরি সংযোগ থেকে 6 ঘন্টায় 21.5 লাখ টাকা সংগ্রহ হয়েছে, যা বন্যা দুর্গতদের জন্য পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত বন্যা দুর্গতদের জন্য কনসার্টের মিডিয়া পার্টনার ছিল এনটিভি। নগদ অর্থের পাশাপাশি প্রায় 20 ট্রাক পরিমাণ ত্রাণ সামগ্রী সংগৃহীত হয়েছে জরুরি সংযোগ কনসার্ট থেকে। এসব ত্রাণ সামগ্রী নিয়ে ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, ফুলগাজী সহ বিভিন্ন দুর্গম এলাকায় বিতরণ করা হচ্ছে। বানভাসী দুর্গত মানুষের জন্য চলছে ত্রাণ সংগ্রহের কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ত্রাণ তহবিলে জমা হচ্ছে ত্রাণ। সেই খবর জানতে যাচ্ছি নজরানা চৌধুরীর কাছে। নজরানা, ত্রাণ তহবিলে মানুষের সাড়া কেমন দেখছেন? রাকাজ, আপনি জানেন যে গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল কর্মযজ্ঞ হয়ে গেছে, যে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে যেই ভয়াবহ বন্যা, 6টি জেলায় যে বন্যা হচ্ছে, সেই বন্যার জন্য কিন্তু সারা ঢাকা শহর এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ এসছেন এবং ছোট বাচ্চারা পর্যন্ত একটা খেলনা পর্যন্ত নিয়ে এসছেন, যে ওইখানে যা বানভাসী ছোট বাচ্চা, ছোট শিশুরা আছে, তারা যেন তাদেরকে খেলনা দেওয়ার জন্য ছোট বাচ্চা। এটা আসলে সেই আবেগটার কথাই বলছিলাম আমি। তো আপনি জানেন যে গতকালকে একটি টিএসসিতে একটি কনসার্ট হয়েছে
হয়েছিল, যেটি মিডিয়া পার্টনার এনটিভি ছিল, সেই কনসার্টের মাধ্যমেও কিন্তু প্রচুর ত্রাণ সামগ্রী জোগাড় করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু 21 লাখ টাকারও বেশি এই সংগ্রহ করা হয়েছিল সেই কনসার্ট থেকে এবং প্রচুর ত্রাণ সামগ্রী যেগুলো বিতরণ করা হবে সেগুলোও কিন্তু উঠেছিল। সেগুলো আজকে এখান থেকে নিয়ে যাওয়া হবে ফেনী, কুমিল্লা ওই এলাকায়, যেখানে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সেই এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তো আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর ত্রাণ সামগ্রী এখানে জড়ো করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরাও আছেন। কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু রওনা দেবেন। আর আরেকটি বিষয় হলো যে টিএসসিতেও কিন্তু আরেকটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী গ্রহণ করা হচ্ছে এবং সেখানেও বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী এবং সবচেয়ে একটা বড় বিষয় যে এত পরিমাণ ত্রাণ সামগ্রী জোগাড় করা হয়েছে সেগুলো ট্রান্সপোর্ট করার ব্যবস্থাও জোগাড় করা সম্ভব হচ্ছে না। রাইকা, আমরা পরবর্তীতে আরও আপডেট জানাতে পারব। ন্যায় বিচার ও মানবিক বাংলাদেশ তৈরির সুযোগ এসেছে উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক সুজনের মানববন্ধন থেকে বক্তারা বলেছেন, কেউ যাতে এই সুযোগকে ছিনতাই করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবিতে সুজনের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা বলেন, দেশের মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, পতন হয়েছে স্বৈরাচারের। তারা বলেন, এখন যে সরকার হয়েছে তাদেরকে দেশ গঠনে শক্তভাবে দুর্নীতি বিরোধী অবস্থান নিতে হবে। রাষ্ট্র সংস্কারের সুযোগ যাতে হাতছাড়া না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান তাদের। আপামর জনসাধারণের সম্পৃক্ততায় যে আন্দোলন হয়েছে তার ফলশ্রুতিতে যে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যে নূতন সম্ভাবনার দ্বার ঘটেছে, সেটা যেন আবার চিন্তায় না হয়ে যায়। ভারতীয় মিডিয়ার একটা অংশ অত্যন্ত পরিকল্পিতভাবে এই সরকারকে, বাংলাদেশের মানুষকে মেলাইন করছে। এটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা এই সুযোগটিকে কোনোভাবেই অবহেলা করতে পারি না এবং সেখানে আমাদের দৃঢ় ঐক্যবদ্ধতা প্রয়োজন। নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল ব্যাহত হবে। সার্বিক বিষয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার আহ্বানও জানিয়েছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। সেই নির্বাচনে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ইস্যুতে সরাসরি মুখ খুললেন বিএনপির মহাসচিব। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। তা না হলে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে। কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কিভাবে আসবে? সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা কিভাবে একটা নির্বাচন অতি দ্রুত করা যায় এবং সেই প্রয়োজনীয় সংস্কার করা যায় সেটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারে বিএনপির দেয়া 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। বলেন, প্রতি বিপ্লবের বিষয়ে সচেতন থাকতে হবে। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের পাচার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের স্মরণ সভায় বিএনপির মহাসচিব বলেন, বিএনপি বন্যা কবলিত মানুষের পাশে আছে, থাকবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
ভারত থেকে পানির ন্যায্য হিসাব পেতে সম্ভাব্য চুক্তি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা আদায়ে বিএনপির পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে। দুপুরে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে আশ্রয় নেয়া ভুক্তভোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরে বিএনপির উদ্যোগে নারীদের মাঝে শাড়ি ও ভুক্তভোগী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে ছিল। সকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদানকালে একথা বলেন তিনি। এ সময় 15টি পরিবারকে নগদ টাকা নিহত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে মৌলভীবাজারের রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এভাবে আচমকা সব পানি ছেড়ে দেয়া ভারতের উচিত হয়নি, ভবিষ্যতে যেন আর এরকম না হয় হুঁশিয়ার করে দেন তিনি। পানি কিছুটা কমলেও ফেনীর বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। যোগাযোগ না থাকায় বেশিরভাগ এলাকার মানুষ খাবার ও পানির ভয়াবহ সংকটে রয়েছে। হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় উদ্ধার এবং ত্রাণ বিতরণ করেছে র্যাব। তবে অধিক ত্রাণের গাড়ির জন্য স্থবির হয়ে পড়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। জামাল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন নূর হোসেন। চোখের সীমানায় কেবলই থই থই পানি। তলিয়ে আছে গ্রাম, শহর, দোকানপাট, বাজার হাট। তলিয়ে আছে নলকূপ কিংবা শৌচাগার, সবই। আলাদা করে বোঝার উপায় নেই ঠিক কি ছিল কোন এলাকায়। ভেসে গেছে সাধের বসত ভিটা, তলিয়ে গেছে চেনা বাড়ির উঠোন। তিল তিল করে গড়ে তোলা মাছের ঘের এখন ঢলের দখলে। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের বিস্তীর্ণ জনপদই এখন কান্নার কারণ। উপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে সহায়হীন মানুষের মুখ। এক মুঠো শুকনো খাবার আর পানির আশায় বাসার ছাদে হাহাকার বানবাসীদের। হেলিকপ্টার দিয়ে দুর্গম দুর্গত এলাকায় দিনভর ত্রাণ বিতরণ করে র্যাবের সদস্যরা। ত্রাণ নিতে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। পানিবন্দী থেকে উদ্ধার করা হয়েছে গর্ভবতী নারীসহ শিশু ও বৃদ্ধকে। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীসহ আশেপাশে বেশ কয়েকটি জেলা। এই এলাকার মানুষের কি অবস্থা সেটি জানাও একেবারে দুষ্কর। নূর হোসেন, এনজিবি নিউজ, ফেনী। বন্যা উপদ্রুত এলাকায় দ্রুত ডিজেল সরবরাহ করে মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বন্যা আক্রান্ত অঞ্চলে ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এমন নির্দেশনা দেন। দেশের ছোট বড় এবং উপকূলীয় এলাকায় কাজ করা 44টি এনজিওর প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টা 2 ঘণ্টারও বেশি সময় মতবিনিময় করেন। বন্যা আক্রান্ত এলাকায় উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রম এবং বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে এনজিও প্রতিনিধিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানতে চান তিনি। বৈঠক শেষে বেসরকারি সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, বন্যাক্রান্ত এলাকায় সরকারি বেসরকারি খাতকে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন যে উনি তো অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুনছেন, কিন্তু অবশ্যই এবং মাঠ পর্যায়ে বেসরকারি সেক্টর থেকে রিয়েল যে খবরগুলো, যেটা আমরা হয়তো আরও ডিপে যেতে পারি, সেই জায়গাগুলো থেকে উনি জানতে চাচ্ছিলেন। এবং এই নিডস অ্যাসেসমেন্টের একটা কাজ হলে তারপরে উনি ডোনারদেরকে ডাকবেন এবং একটা সমন্বিতভাবে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান, এবং ওটা রেসপন্স প্ল্যানটা হলে ওটা ফান্ড মোবিলাইজেশন কী ধরনের দরকার হবে সেটার একটা তৈরি হবে। কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে। ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে আটক সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে তাকে সিলেট মহানগর হাকিম 1-এর বিচারক আলমগীর হোসেনের আদালতে হাজির করে কানাইঘাট
কানাইঘাট থানা পুলিশ। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা তাকে ঘিরে বিক্ষোভ করতে থাকেন। কেউ কেউ সাবেক এই বিচারপতির দিকে ডিম জুতা ছুড়ে মারেন। এর আগে শুক্রবার সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে তিনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে ভারতে অনুপ্রবেশে সাহায্যকারীরা তাকে মারধর করে সাথে থাকা টাকা পয়সা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। রাতে বিজিবির হাতে আটক হন তিনি। আগামীকাল রোববার থেকে রাজধানীতে চলাচল শুরু করবে মেট্রো রেল। তবে আপাতত মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে থামবে না মেট্রো রেল। এই দুটি স্টেশনে যাত্রী সেবা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল 7:10 থেকে রাত 8:30 পর্যন্ত পূর্বের সময়সূচি অনুযায়ী উভয় দিকে চলাচল করবে মেট্রো রেল। আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে নতুন সূচি অনুযায়ী মেট্রো রেল চলার কথা জানানো হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় 18 জুলাই মেট্রো রেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। ইসলামী ব্যাংক সহ সকল শরিয়া ভিত্তিক ব্যাংকসমূহের পরিচালনা পর্ষদ ইসলামী মতাদর্শের লোকদের দিয়ে পুনর্গঠন করার দাবি জানিয়েছেন গ্রাহকেরা। আজ রাজধানীর মতিঝিলে আয়োজিত গ্রাহক সমাবেশে বক্তারা এই দাবি জানান। তারা বলেন, এসালাম গ্রুপ বিগত সরকারের আমলে ইসলামী ব্যাংক সহ শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে দখল করে ধ্বংস করে দিয়েছে। দ্রুত এসালাম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম মাসুদকে আইনের আওতায় আনা এবং তার পাচার করা অর্থ ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এসালাম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা লুটপাট করেছে জানিয়ে তারা বলেন, প্রয়োজনে তার সহায় সম্পত্তি বিক্রি করে তা ব্যাংকের অনুকূলে আনতে হবে। ২০১৭ সাল থেকে অবৈধভাবে যে ৯,০০০-এরও অধিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে তাদের চাকরিচ্যুত করারও দাবি জানানো হয়। চলমান টেস্টে সাকিব আল হাসানের খেলা চালিয়ে যেতে বাধা নেই বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রথম টেস্টের পর আবারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সন্ধ্যায় জানান তিনি। সাকিবের প্রসঙ্গটাই বলি, আপনি জানেন যে একটা মামলা হয়েছে। এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা, আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা।